পুলিশ তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কাদের নির্দেশে কাজটা করছো, সার্জিসের নির্দেশে না ছাত্রদলের নির্দেশে, তোমরা বলো। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি আজকে। তারা যদি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে, কালকে এই শাহবাগ থানা থাকবে না। আমি আসলে সার্জিসের নামও বলতে চাই না, নাহিদের নামও বলতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, যারা আক্রমণ চালিয়েছে এরা সন্ত্রাসী। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল। সেখানে তারা আমাকে আমন্ত্রিত গেস্ট করে। তো আমি তাদের জিজ্ঞেস করি, যেদিন কার্ড নিয়ে আমাদের অফিসে তারা আসে, যে এটা কিসের প্রোগ্রাম বা কী টাইপের প্রোগ্রাম। তারা বলে এখানে আহত সহযোদ্ধা যারা আছেন জুলাই আগস্ট বিপ্লবের, তারা আসবেন, তারা সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না, তাদেরকে সরকার যথাযথভাবে পুনর্বাসন করতে পারছে না। এই বিষয়ে তাদের পক্ষে একটা নাগরিক সমস্যা। ভালো, আমরা তো আহতদের পক্ষে। তো আমি গতকালকে 3টার দিকে যাই তাদের সেই সমাবেশে, গিয়ে আমি বক্তব্য রাখি। বক্তব্য রাখার পরে আমি যখন সমাবেশ থেকে বের হই আসার জন্য, তো সেখান থেকে আমি সিঁড়ি দিয়ে নামতে দেখি পিছন থেকে 25-30 জন সন্ত্রাসী। এদেরকে তো আসলে অন্য কিছু বলার সুযোগ নেই। যারা এরকম নারকীয় আক্রমণ করে, এরা তো স্রেফ একটাই পরিচয়, সন্ত্রাসী। এরা আমার পিছন থেকে আমার কোট টেনে ধরে ওখানে অতর্কিতভাবে আমার উপরে আক্রমণ শুরু করে। এক পর্যায়ে তারা ছুরিও বের করে, ছুরি দিয়ে আমার এখানে আঘাত করে, এবং প্রায় 2 ইঞ্চির মতো এখানে আমার ক্ষত, 5টা সেলাই দেওয়া লাগছে। পিজি হাসপাতালে আমি এখনও ভর্তি আছি। তো এই হচ্ছে অবস্থা। গতকালকের ঘটনা আপনারা দেখছেন। তো এখন যেটা পরিষ্কার, যে আহতদের নাম ভাঙিয়ে একদল সন্ত্রাসী এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, এবং আমি মনে করি এটি গভীর একটি ষড়যন্ত্রের নীল নকশা তারা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা যখন তরুণরা ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছি, এই তারুণ্যের ঐক্যবদ্ধতাকে সেই ফ্যাসিস্ট শক্তিরা মেনে নিতে পারছে না। কারণ তারা মনে করে এই তারুণ্যের শক্তি ইউনাইটেড হলে আমরা এদের উপরে যে আধিপত্যবাদ, যে আগ্রাসন, এটা চালাতে পারবো না। বিশেষ করে আপনারা জানেন যে আমরা ভারতীয় যে আগ্রাসন এবং আধিপত্যবাদ, এটার বিরুদ্ধে সবচাইতে সোচ্চার, এবং আমরাই গণ অধিকার পরিষদ সবচাইতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি এই আগ্রাসনের বিরুদ্ধে। এই জন্য ইন্ডিয়া মনে করে যে তরুণদের তো সহজে কেনা যায় না। হয়তো মুরব্বীদের বা বয়স্ক রাজনীতিবিদদের যে কোনো সময় কেনাবেচা করা যায়, আমাদের বসে আনা যায়, কিন্তু তারুণ্যের যে শক্তি, এই শক্তিটাকে এত সহজে কিন্তু বসে আনা যায় না। এই জন্য আমরা যখন ঐক্যবদ্ধ শুরু করেছি, আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই যখনই আমরা ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছি, ঠিক তখনই তারা টার্গেট কিলিং মিশন বাস্তবায়ন শুরু করেছে আমাদের দিয়ে। তা না হলে এরা যদি সাধারণ কোনো এরকম হয়, তাহলে কখনোই ছুরি নিয়ে হামলা করার কথা না। ছুরি আসলো কোত্থেকে, কেন তারা ছুরি নিয়ে আসছে এখানে, চিন্তা করেন। সুতরাং এটা পরিকল্পিতভাবে হত্যার একটা মিশন। এর আগেও আমরা দেখেছি এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই সোচ্চার ছিলেন, বিশেষ করে ওই জামাত ইসলামের নেতা মতিউর রহমান নিজামের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমিকে আপনারা সবাই চেনেন। সে এই আগ্রাসন বিরোধী শক্ত অবস্থান নেওয়ার কারণে সেনাবাহিনী থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল অন্যায়ভাবে। তারপরে তাকে গুম করা হলো, বছরের পর বছর গুম করে রাখা হলো, সে নিজেই বলেছে। এরপর আমরা জানেন বিএনপির নেতা ইলিয়াস আলী, সেও এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে সে আজ পর্যন্ত গুম, জানি না বেঁচে আছে না মারা গেছে। অনেকেই বলছেন তাকে নাকি হত্যা করে তার লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো যুগে যুগে কালে কালে আগ্রাসন বিরোধী যারা সোচ্চার, এরকম নেতৃত্বকে তারা টার্গেট করে কিন্তু এই কাজগুলো করেছে। তো আমরা এই মুহূর্তে উদীয়মান তরুণ হিসাবে আমাদেরকেও তারা টার্গেট করেছে বলে এটা আমরা নিশ্চিত। এখন যাদেরকে দিয়ে তারা এটি বাস্তবায়নের চেষ্টা করছে, এটি ইতিমধ্যে আপনারা দেখেছেন। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, এরা চায় না তারুণ্যের এই শক্তিগুলো ঐক্যবদ্ধ হোক, ইউনাইটেড হোক। এই জন্যই তারা মূলত এই তারুণ্যের শক্তিগুলোকে সেগ্রিগেটেড রাখার জন্য, বিচ্ছিন্নভাবে রাখার জন্য আমাদেরকে টার্গেট করে তারা আক্রমণ করছে, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাই আমরা স্পষ্ট করে তারপরে বলি যে আমরা ইনশাআল্লাহ তারুণ্যের যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন শুরু করেছি। আমরা বিশ্বাস করি আমাদের এই তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে আগামীর বাংলাদেশ এই তারুণ্যই নেতৃত্ব দেবে। এই জন্যই মূলত এই ভারতের আধিপত্যবাদী শক্তি এটা মেনে নিতে পারছেন না, যে এই তারুণ্যের শক্তি বাংলাদেশকে লিড দিলে
ওরা এখানে আর আধিপত্যবাদ চালাতে পারবে না, আগ্রাসন চালাতে পারবে না। এই জন্যই মূলত তারা এই কাজগুলো করছে। দেখেন এখানে বিএনপির সাথে আমাদেরকে একটা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে ফেলা হচ্ছে। আবার এই নাগরিক কমিটি যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, এদের সাথেও একটা আমাদের বৈরিতার সম্পর্ক তৈরির একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র তারা চালাচ্ছে। মানে এক কথায় তাদের টার্গেট আমাদেরকে আলাদা করা, আমাদেরকে বিভাজনের মধ্যে ফেলে দেওয়া। আমরা যত বিভাজিত হব তত তাদের জন্য লাভ, তত তারা এখানে তাদের সেই ফ্যাসিস্ট শক্তিকে আবারও আমাদের উপরে চাপিয়ে দেওয়ার বিষয়টি সহজ হবে। এই হচ্ছে অবস্থা। আমি আসলে সার্জিসের নামও বলতে চাই না, নাহিদের নামও বলতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, যারা আক্রমণ চালিয়েছে এরা সন্ত্রাসী এবং এরা চিহ্নিত। এদের ছবি, ভিডিও ফুটেজ মিডিয়াতে হাজার হাজার, লক্ষ লক্ষ ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে। এটা পুলিশের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। পুলিশ গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত নীরব দর্শকের ভূমিকায় কেন? পুলিশ ওদের গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই পুলিশ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কাদের নির্দেশে কাজটা করছো? সার্জিসের নির্দেশে না ছাত্রদলের নির্দেশে? তোমরা বলো। পুলিশ বের করবে, গোয়েন্দা সংস্থা বের। এটা আমার কাজ? এটা গোয়েন্দাদের কাজ, পুলিশের কাজ। তারা ওদেরকে নিয়ে রিমান্ডে নোক, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক কাদের মিশন তারা বাস্তবায়নে মাঠে নেমেছে। এটা তো সাধারণ কোনো হামলা নয়। ছুরি দিয়ে যখন একটা মানুষকে তারা আক্রমণ, এটা পরিষ্কারভাবে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণটা চালাইছে আমার। আর আমি তো এখানে গেস্ট হিসাবে গেছিলাম, আহতদের পক্ষে কথা বলছি, তাই না? এটা আমাদের বক্তব্য, এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি আজকে। তারা যদি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে, কালকে এই শাহবাগ থানা থাকবে না। এরপরে পরিস্থিতি যা হবে এটা দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের।